বন্ধুরা, আমরা সকলেই হয়তো এই মুহূর্তে রাজশাহীর ছোট্ট শিশু সাজিদকে ৩২ ঘন্টা চেষ্টার পর উদ্ধারের সেই শ্বাসরুদ্ধকর খবরটি জানি। গভীর গর্ত বা কূপের মধ্যে একটি শিশুর আটকে থাকার অসহায়তা এবং তাকে বাঁচানোর জন্য বহু মানুষের নিরলস সংগ্রাম, এই পুরো ঘটনাটি আমাদের মনে এক গভীর ছাপ ফেলে গেছে। আজকে আমি আপনাদের সামনে ঠিক তেমনই একটি চরম প্রতিকূলতা, বেঁচে থাকার লড়াই এবং বন্ধুত্বের অদম্য ইচ্ছাশক্তির গল্প নিয়ে এসেছি। যে সিনেমাটি নিয়ে আলোচনা করব তা একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি, যেখানে বন্ধুদের একজন ঠিক একইভাবে এক ভয়ঙ্কর গভীর খাদে আটকে পড়েছিল। চলুন শুরু করা যাক সেই অদম্য মানবিক প্রচেষ্টা এবং বন্ধুত্বের জয়গাথা, দ্য মঞ্জুম্মেল বয়েজের ব্যাখ্যা। কাহিনী শুরু হয় ২০০৬ সাল থেকে, যখন আমরা কেরালার মঞ্জুম্মেল গ্রামের কিছু ছেলেকে দেখি যারা নিজেদের মঞ্জুম্মেল বয়েজ বলে পরিচয় দেয়। এই ছেলেরা একটি আর্ট ক্লাবের অংশ এবং তারা দড়ি টানা খেলার অনুশীলন করে। এদের স্বপ্ন ছিল ওনামের ছুটিতে গোয়া ঘুরতে যাবে, কিন্তু টাকার অভাবের কারণে তাদের ট্রিপ বাতিল করতে হয়। তখন তাদের মধ্যে একজন বন্ধু বলে, আমরা কোডাইকানাল যেতে পারি, যেটা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুতে অবস্থিত। এরপর সবাই মিলে কোডাইকানাল ভ্রমণের সিদ্ধান্ত নেয়। সুধী তার বন্ধু প্রসাদকে ফোন করে একটি গাড়ি বুক করে এবং পরের দিন সকালে ১১ জন বন্ধু ঘুরতে বেরিয়ে পড়ে। সারা রাত যাত্রা করার পর তারা পরের দিন সকালে কোডাইকানাল পৌঁছায়, যেখানে আবহাওয়া ছিল বেশ মনোরম। সবাই মিলে সেখানে অনেক আনন্দ করে। তখনই সুধী জানায় যে এই জায়গার কাছেই একটি খুব বিখ্যাত গুহা আছে, যেখানে কামাল হাসানের সিনেমা গুনা এর একটি গান শ্যুট হয়েছিল। এরপর সবাই গুনা কেভসের কাছে পৌঁছায় এবং দেখে যে সেখানে ইতিমধ্যেই অনেক পর্যটক উপস্থিত। তারা সেখানেও খুব মজা করে, তবে প্রসাদ গাড়িতেই বিশ্রাম নিতে থেকে যায়। তখন সুধী বলে যে আসল গুহাটি আসলে নিচে, যেখানে পর্যটকদের যাওয়া নিষেধ, কিন্তু সে একবার আগে সেখানে গিয়েছিল এবং কামাল হাসানের গানটিও সেখানেই শ্যুট হয়েছিল। এরপর তারা ৩ জন পর্যটককে নিচ থেকে উপরে আসতে দেখে এবং তারাও গুহার ভেতরের দিকে নামতে শুরু করে। সুভাষ বলে, বনকর্মীরা তো আমাদের শুধু শুধু বোকা বানাচ্ছিল, আসল গুহা তো নিচে। এরপর তারা দেখতে পায় যে পাথরের ওপর অনেক নাম লেখা আছে, যা দেখে বোঝা যায় যে তাদের আগেও এখানে অনেকে এসেছে। সিজুও সেখানে মঞ্জুম্মেল বয়েজ লিখতে শুরু করে এবং গ্রুপ ছবি তোলার জন্য বাকি বন্ধুদের ওপরে ডাকে। হঠাৎই সুভাষ একটি গর্তে পড়ে যায়, যার উপরের অংশ পাতা দিয়ে ঢাকা ছিল। সবাই সুভাষকে ডাকতে থাকে এবং উপরে আসতে বলে, কিন্তু নিচ থেকে কোনো সাড়া আসে না। প্রথমে সবাই ভাবে যে হয়তো সে মজা করছে, কারণ সে প্রায়ই এমন করত। কিন্তু তখনই গর্তের ভেতর থেকে হঠাৎ অনেক বাদুড় বেরিয়ে আসে এবং সবাই খুব ভয় পেয়ে যায়। গর্তের ভেতরে এতটাই অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। শুধু ক্যামেরা ফ্ল্যাশ অন করে, কিন্তু কোনো লাভ হয় না। তখনই একটি পাথর গর্তে পড়ে যায়, যার শব্দে বোঝা যায় গর্তটি খুবই গভীর। পেছনে দাঁড়ানো অভিলাষ এই দুর্ঘটনার পর এতটাই ভেঙে পড়ে যে সে বলতে থাকে সুভাষ চলে গেছে, সে আর কখনো ফিরে আসবে না। এরপর সে নিজেও গর্তের দিকে এগোতে থাকে। তার এই আচরণ দেখে সবাই আরও বেশি ভয় পেয়ে যায়। সিজু তাকে ধরে ওখান থেকে উপরে নিয়ে যায়। তখনই তাদের চিৎকারের আওয়াজ শুনে একজন ট্যুরিস্ট গাইড নিচে আসেন। এই বন্ধুরা তাকে জানায় যে তাদের এক বন্ধুই গর্তে পড়ে গেছে এবং তাকে বের করতে সাহায্য করার অনুরোধ করে। গাইডটি তাদের বলে যে এই গর্তকে শয়তানের গর্ত বা ডেভিলস কিচেন বলা হয় এবং একবার যে এর ভেতরে যায় সে কখনো ফিরে আসে না। ভালো হবে তোমরাও এখান থেকে চলে যাও। বন্ধুরা বলে যে তারা তাদের বন্ধুকে না নিয়ে এখান থেকে যাবে না। এরপর তাদের মধ্যে কয়েকজন সাহায্য ডাকার জন্য উপরে যায়। একজন ক্যামেরাম্যান তাদের বলে যে তোমরা ফরেস্ট গার্ডের কাছে যাও, সেই তোমাদের সাহায্য করতে পারবে। তারা দৌড়ে ফরেস্ট গার্ডের কাছে যায়, কিন্তু ততক্ষণে তিনি চলে গেছেন। এরপর তারা সেই স্থানীয় লোকটির কাছে সাহায্য চায়, যার দোকান থেকে তারা জিনিস কিনেছিল। কিন্তু সেই লোকটি সরাসরি সাহায্য করতে অস্বীকার করে। সে বলে যে তোমরা সেই গর্ত সম্পর্কে কিছুই জানো না, ভালো হবে যে তোমরা নিজের গ্রামে ফিরে যাও, পুলিশ এলে বড় ঝামেলা হবে। কিন্তু তার মেয়ে বারবার বলার পর সেই স্থানীয় লোকটি তাদের সাহায্য করার জন্য গুহার দিকে যায়। অন্যদিকে প্রসাদ এবং বাকিরা সাহায্য চাওয়ার জন্য পুলিশ স্টেশনে যায়। সেই স্থানীয় লোকটি নিচে গিয়ে সবাইকে একটি করে লেবু দেয় এবং বলে এই জায়গাটা তোমরা যা ভাবছো তেমন নয়। ঠিক তখনই হঠাৎ মেঘ জমে আসে এবং বৃষ্টি শুরু হয়, যার ফলে গুহার ভেতরে জল ঢুকতে শুরু করে। প্রসাদ এবং বাকি ৩ জন পুলিশ স্টেশনে পৌঁছায় এবং জানায় যে তাদের এক বন্ধু গুনা কেভসের গর্তে পড়ে গেছে। এই কথা শুনে পুলিশ অফিসার তাদের বকাঝকা করতে শুরু করেন এবং বলেন, ওই এলাকায় পর্যটকদের যাওয়া নিষিদ্ধ, তোমরা গেলে কেন? তোমাদের বন্ধু যে গর্তে পড়েছে সেটি কোনো সাধারণ গর্ত নয়। স্বাধীনতার আগে এই গর্তের নাম ছিল ডেভিলস কিচেন, শয়তানের রান্নাঘর, যা ইংরেজরা রেখেছিল। কিন্তু কামাল হাসানের গুনা ছবিটি এখানে শুট হওয়ার পর এই জায়গার নাম হয় গুনা কেভস। তিনি আরও জানান যে সরকারি রেকর্ড অনুযায়ী এখনও পর্যন্ত 17 জন এই গর্তে পড়েছেন এবং একবার যে এই গর্তে পড়েছে সে কখনো ফিরে আসেনি, এমনকি তাদের লাশও মেলেনি। লোকে বলে এই গর্ত প্রায় 900 ফুট গভীর। আবার কিছু লোক বিশ্বাস করে যে এর গভীরতা পরিমাপ করা হলে এটি কোডাইকানাল হিলসের মতোই গভীর হতে পারে। এটি এমন একটি অন্ধকার খাদ যেখানে বাতাস এবং আলো কোনোটিই প্রবেশ করতে পারে না। শেষবার এই গর্তে পড়েছিল একজন 10 বছরের শিশু, যে একজন কেন্দ্রীয় মন্ত্রীর ভাইপো ছিল।
তাকে খোঁজার জন্য পুরো শহরের বাহিনী জড়ো হয়েছিল। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী ছোট একটি হাড় এনে দিতে পারলেও 15 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন, যাতে তার শেষকৃত্য করা যায়। কিন্তু সেই ছেলেটির একটি আঙুল পর্যন্ত পাওয়া যায়নি। সেই সময়ই থানার অফিসার তাদের মারতে শুরু করেন। তিনি বলেন, তোমরাই তোমাদের বন্ধুকে খুন করেছো এবং থানায় এসে নাটক করছো। তারা বারবার বলতে থাকে যে আমরা কেন আমাদের বন্ধুকে খুন করব, কিন্তু পুলিশ অফিসার তাদের কথা শোনেন না। অন্যদিকে আমরা দেখি বৃষ্টির জল গড়িয়ে গর্তের ভেতরে যাচ্ছে। এটিকে আটকানোর জন্য বন্ধুরা কাঠ এবং অন্যান্য জিনিস ব্যবহার করছে। তখনই ফরেস্ট গার্ড সেখানে এসে সবাইকে চলে যেতে বলেন, কিন্তু বন্ধুরা জল আটকাতে গর্তের চারপাশে শুয়ে পড়ে, যাতে পুলিশ আসার আগেই সুভাষকে বাঁচানো যায়। থানার অফিসার তখন খুব চাপে ছিলেন, কারণ মিডিয়া কর্মীরাও এই ঘটনার খবর পেয়ে গিয়েছিল। তাই তিনি একজন পুলিশ কনস্টেবলকে এই 4 জনের সাথে গুনা কেভসে পাঠিয়ে দেন। কিন্তু এই পুলিশ কনস্টেবল বিপদের সময় তাদের সুযোগ নেয়। সে গাড়িটিকে মদের দোকানে থামাতে বলে এবং বলে, গুহায় যাওয়ার আগে আমার জন্য 1 বোতল মদ আর সিগারেট নিয়ে এসো। এরপর এই পুলিশটি প্রসাদকে গাড়ি আস্তে চালাতে বলে, যাতে সে আরামে মদ খেতে পারে। প্রসাদ বলে, আপনি এমনটা কিভাবে করতে পারেন? সুভাষকে গর্তে পড়ে থাকতে অনেক সময় হয়ে গেছে, সে ভেতরে কি পরিস্থিতিতে আছে তা আমরা কেউ জানি না। এরপর এই পুলিশটি বলে যে কারোর কিছু করার দরকার নেই, তোমাদের বন্ধু আর বেঁচে নেই। কিছুক্ষণ পর তারা গুনা কেভসে পৌঁছায়, যেখানে বাকি বন্ধুরা জল আটকানোর জন্য লড়ে যাচ্ছিল। এই পুলিশ অফিসার সেখানে পৌঁছে তার আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন। তিনি সুভাষকে ডাকতে বলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। এরপর সে বলে যে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই, এটি একটি খুনের মামলা, তাই তোমাদের সবাইকে থানায় যেতে হবে। সে প্রসাদকে গাড়ি বের করতে বলে, কিন্তু প্রসাদ গাড়ি নিয়ে যেতে অস্বীকার করে। এরপর সে প্রসাদকে একটি চড় মারে এবং বলে, যদি বেশি দিমাগ দেখাস তাহলে কোডাইকানালের বাইরে যেতে পারবি না। তখনই সেই স্থানীয় লোকটি বলে যে এই ছেলেরা আমাদের গ্রামে ঘুরতে এসেছে, তাই এদের সাহায্য করা আমাদের দায়িত্ব। এরপর কিছুক্ষণ পর বৃষ্টিও থেমে যায়, কিন্তু সুভাষের এখনও কোনো খোঁজ মেলেনি। এরপর সেই পুলিশ অফিসার আবার তাদের থানায় যেতে বলেন, যাতে তারা সুভাষের পরিবারকে খবর দিতে পারে, কিন্তু তাদের কেউই সেখান থেকে যেতে রাজি ছিল না। ঠিক তখনই তাদের মধ্যে একজন ছেলে সুভাষের আওয়াজ শুনতে পায় এবং তারপর সবাই নিশ্চিত হয় যে সুভাষ এখনও বেঁচে আছে। আমরা সুভাষকে দেখি, যার সারা শরীর রক্ত আর কাদায় মাখা। নিচে পড়ার সময় তার সব কাপড় ছিঁড়ে গেছে, কিন্তু সে একটি পাথরের উপর ভর করে মাঝে ঝুলেছিল। কিছুক্ষণ পর রেস্কিউ টিমও সেখানে পৌঁছায়। তাদের অনুমান ছিল যে সুভাষ গর্তের প্রায় 120 ফুট নিচে থাকতে পারে। এরপর তারা একটি দড়ি নিচে ফেলে এবং সুভাষকে বলে যে তুমি দড়িটা ধরে উপরে চলে এসো, আমরা তোমাকে টেনে তুলব। কিন্তু সুভাষ এমন পরিস্থিতিতে ছিল না যে সে দড়িটা ধরতে পারে। অনেক চেষ্টা করার পরেও রেস্কিউ টিম সুভাষকে বাইরে বের করতে পারে না। তখনই আরেকজন অফিসার বলেন যে গুহায় দড়ি ফেলে কোনো লাভ নেই, কারণ এটির আকার সোজা নয়, বরং আঁকা বাঁকা। হয়তো এই কারণেই দড়ি সুভাষ পর্যন্ত পৌঁছাচ্ছে না। এরপর পুলিশ অফিসার তার একজন সিপাহীকে নিচে নামার আদেশ দেন, কিন্তু কোনো পুলিশ সদস্যই গুহায় নামতে রাজি ছিল না। তাদের ভয় ছিল যে তাদের মধ্যে কেউ নিচে গেলে জীবিত ফিরে আসতে পারবে না। তখনই কুত্তান পুলিশ অফিসারকে বলেন যে আমি গর্তে নামতে প্রস্তুত। সব পুলিশ সদস্য তাকে বোঝান যে সেখানে যাওয়া খুবই বিপজ্জনক। কুত্তান বলে, কাউকে তো নিচে যেতেই হবে, আপনারা যদি না যান তাহলে আমি আমার বন্ধুকে বাঁচানোর জন্য গর্তে যাব। এরপর পুলিশ সদস্যরা তাকে গুহায় পাঠানোর জন্য রাজি হন। নিচে যাওয়ার আগে তারা তাকে বাঁধন শেখায়, যাতে সে সুভাষকে উদ্ধার করতে পারে। ধীরে ধীরে কুত্তানকে গুহায় নামানো হয় এবং সে দেখে যে জায়গাটি সত্যিই খুব সংকীর্ণ। গর্তে নামার পরেও কুত্তানের ভয় লাগছিল। 120 ফুট নিচে যাওয়ার পর দড়ি শেষ হয়ে যায়, কিন্তু সুভাষকে তখনও খুঁজে পাওয়া যায়নি। একজন পুলিশ সদস্য বলেন যে এই দড়িটি 120 ফুট লম্বা, এর থেকে বেশি নিচে গেলে অক্সিজেনের অভাব হতে পারে এবং বিপদ বাড়তে পারে। তাই পুলিশ সদস্যরা কুত্তানকে উপরে টানতে শুরু করেন। কুত্তান তাদের বলে যে আমি সুভাষের আওয়াজ শুনতে পাচ্ছি, তাই তোমাদের আমাকে আরও নিচে পাঠাতে হবে। তোমরা যদি আমাকে উপরে টানো তাহলে আমি কোমরে বাঁধা দড়ি খুলে দেব। এরপর পুলিশ সদস্যদের কুত্তানের কথা মানতে হয়। এরপর তারা আরও দড়ি যোগ করে আবার কুত্তানকে নিচে নামায়। তখনই সেখানকার স্থানীয়রা বাকি বন্ধুদের সাহস জুগিয়ে বলে যে ভয়ের কিছু নেই, ভগবানের কৃপায় বৃষ্টির জল ভেতরে গেছে, তাই সেখানে অক্সিজেনও থাকবে। কুত্তান যখন গর্তে আরও নিচে নামে তখন সে সুভাষকে দেখতে পায় যে খুব আঘাতপ্রাপ্ত অবস্থায় একটি পাথরের উপর শুয়েছিল এবং তার সারা শরীর রক্ত আর কাদায় মাখা, কিন্তু সে হাত পা নাড়াতে পারছিল না। এরপর কুত্তান তাকে উদ্ধার করার জন্য দড়ি বাঁধে, কিন্তু সুভাষ কুত্তানকে চিনতে পারে না এবং অজ্ঞান হয়ে দড়ি থেকে নিচে ঝুলে যায়। ফলে উপর থেকে দড়ি ফসকে যায়। যদিও কোনো মতে তারা দড়িটা ধরে ফেলে, কিন্তু একজন পুলিশ সদস্য গর্তে পড়তে পড়তে বেঁচে যান। এরপর সব বন্ধুরা মিলে কুত্তান এবং সুভাষকে উপরে টেনে তোলে। নিচে সুভাষ অজ্ঞান অবস্থায় ছিল, তাকে সামলানো কুত্তানের পক্ষে খুবই কঠিন হচ্ছিল, কিন্তু সে হাল ছাড়েনি এবং তারা সুভাষকে উদ্ধার করতে সফল হয়। তারা দুজন বাইরে আসার সঙ্গে সঙ্গেই সব বন্ধুরা দৌড়ে তাদের কাছে যায় এবং সুভাষকে জীবিত দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। কিন্তু সুভাষের অবস্থা ছিল খুবই গুরুতর, তার শরীর ঠান্ডায় কাঁপছিল। তখনই সেখানকার কিছু স্থানীয় লোক সুভাষকে আশীর্বাদ দেয়, আর কিছু লোক তার পা স্পর্শ করে, কারণ সে ছিল প্রথম ব্যক্তি যে ওই গুহা থেকে জীবিত বেরিয়ে এসেছে। এরপর চিকিৎসার জন্য তাকে কাছের ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, যেখানে কুত্তান এবং সুভাষকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তখনই সেখানকার ডাক্তার বলেন যে সুভাষকে কোনো বড় হাসপাতালে রেফার করতে হবে, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। সুধি বলে যে এখানকার পুলিশ আমাদের যেতে দেবে
দেবে না। এরপর সেই মহিলা ডাক্তার তাদের ওখান থেকে বের হতে সাহায্য করেন। এরপর তারা তাদের নিজ শহরে সুভাষের চিকিৎসা করান, কিন্তু তারা এই ঘটনা সম্পর্কে কাউকে কিছু জানায়নি। তারা সুভাষের বাড়িতে জানায় যে সে একটি ঝর্ণা থেকে নিচে পড়ে গিয়েছিল, যার কারণে তার এত আঘাত লেগেছে। আমরা দেখতে পাই যে সবাই আবার তাদের কাজে ফিরে গেছে, কিন্তু সুভাষ এখনও গুহায় পড়ে যাওয়ার স্বপ্ন দেখে এবং সে ঠিকমতো ঘুমাতে পারে না, কিন্তু ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠছিল। অন্যদিকে কুত্তানের সাহসিকতার গল্প সব জায়গায় ছড়িয়ে পড়ে। যখন এই কথা সুভাষের মা জানতে পারেন, তখন তিনি খুব আবেগপ্রবণ হয়ে ওঠেন। এই ঘটনার 2 বছর পর কুত্তানকে তার সাহসিকতার জন্য মেডেল দেওয়া হয়। একই সাথে খবরের কাগজে দ্য রিয়েল মঞ্জুম্মেল বয়েজ নামে আর্টিকেলও ছাপা হয় এবং এর সঙ্গেই সিনেমাটি শেষ হয়ে যায়।